আবারও উত্তপ্ত পাহাড় খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙামাটিতে সহিংসতা, একজনের মৃত্যু, ১৪৪ ধারা জারি। ঢাবিতে যুবক হত্যা মামলায় গ্রেফতার ৬ শিক্ষার্থীকে আদালতে হাজির। তোফাজ্জলকে বরগুনায় দাফন, জামিনের ঘটনায় গ্রেফতার ১। স্বপ্ন পূরণ হলো রাজধানীবাসীর, ছুটির দিনেও ছুটল মেট্রো রেল। ২ মাস পর গাজীপাড়া স্টেশন চালু, সকাল থেকে চালুর দাবি। সন্তান হারিয়ে পাগল প্রায় মা, গণ অভ্যুত্থানে বুলেট কেড়ে নেয় কিশোর হাসানের প্রাণ, শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান। এবং সাপ্তাহিক ছুটির দিনেও মধ্য ও নিম্নবিত্তের নাগালের বাইরে ইলিশ, মাছ, মুরগি ও ডিমের দামেও অস্বস্তি, চড়া সবজির দাম। দেখছিলেন শিরোনাম দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে জানাবো পুরো সংবাদ। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জনের মৃত্যুর ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটিতেও। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছে ১ জন, আহত হয়েছেন অন্তত ৫০ জন। এই ঘটনা জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আপনপুর ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও ৩ জন মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে পার্বত্য শহর রাঙামাটিতেও। জেলায় শুক্রবার সংঘর্ষে মারা যান ১ জন, আর আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। শুক্রবার সকাল থেকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বেলা ১:৩০টার দিকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এদিন সকালে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরের জিমনেশিয়াম চত্বর থেকে মিছিল বের করে কয়েক হাজার পাহাড়ি। মিছিলটি শহরের বনরূপা এলাকায় গেলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে বাঙালিরা। এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট, বনরূপা মসজিদ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরে লাঠি সোটা হাতে পাহাড়িদের ধাওয়া করে বাঙালিরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। এ সময় বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় কাঁঠালতলির মৈত্রী বিহারে। আগুন দেয়া হয় বনরূপায় পাহাড়িদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে। এর আগে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর গোলাগুলির ঘটনা ঘটে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়, আহত হয় কমপক্ষে ১৫ জন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার জেরে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাঙামাটিতেও। এ নিয়ে আরো জানবো, দর্শক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি কি অবস্থা দেখছেন জানাবেন। আরেকটি বিষয়, সহিংসতা কি থেমেছে কিনা? লিনিয়া, গতকাল খাগড়াছড়ির সহিংসতার ঘটনার প্রতিবাদে আজ সকালে রাঙামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন এই একটি ব্যানারে প্রায় ৫ থেকে ৭ হাজার পাহাড়ি শিক্ষার্থী এবং জনগণ একটি মিছিল নিয়ে জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে শহরের বনরূপার দিকে আসতে থাকে এবং শহরের বনরূপা প্রদক্ষিণ শেষে তারা ফিরে যাওয়ার সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং বনরূপা মসজিদে হামলা চালায় বা ইট পাটকেল ছড়ে। তারপর পরই আসলে বড়রূপা এলাকার যে সকল বাঙালি ব্যবসায়ীরা রয়েছেন এবং বাঙালিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা ইট পাটকেল ছুটতে থাকেন এবং তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং মূলত আসলে এখান থেকেই সংঘর্ষের এবং আজকের যে সহিংসতা সেটির সূত্রপাত বলা যেতে পারে এবং এর পরপরই বাঙালিরা পাহাড়িদের সাথে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে এবং ক্ষুব্ধ বাঙালিরা শহরের বনরূপা এলাকার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। পাশাপাশি পাহাড়িরাও রাস্তায় চলাচলকারী অনেকগুলো বাস, ট্রাক এবং সিএনজি ভাঙচুর করে। তো আসলে এর পরপরই শহরের পরিস্থিতি এবং শহরের বনরূপা এলাকার এই সহিংসতা শহরের কালিন্দীপুর, কলেজ গেট, হাসপাতাল এলাকা সহ আরো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ার কারণে আসলে এই সংঘাত বা এই সহিংসতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এর কিছুক্ষণ পরেই আসলে রাঙামাটি জেলা পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে একটি যৌথ টিম শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিয়োজিত হয়। তারা মাঠে নামে এবং তারা দুপক্ষকে দুদিকে সরিয়ে দিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে থাকে। আমরা কথা বলেছিলাম রাঙামাটি জেলা পুলিশের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজুর সাথে এবং রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলীর সাথে। তারা বলছিলেন যে তারা চেষ্টা করছেন বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে জেলার সার্বিক পরিস্থিতি
স্বাভাবিক করার জন্য। পাশাপাশি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, দুপুর 1টায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটি পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং এই 144 ধারা যারা ভাঙবেন, আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে যারা 144 ধারা ভাঙবেন তাদের প্রতি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিনিয়া, এই ছিল রাঙামাটির পাহাড়ি বাঙালি সংঘাতের সর্বশেষ আমার কাছে। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানো নিয়ে তুল কালাম কাণ্ড। নতুন ও পুরাতন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফিজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এই সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এই সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, আহত হন বেশ কয়েকজন। এই সময় মসজিদের ভাঙচুর করা হয়। খবর পেয়ে মসজিদে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। বর্তমান যেটা খতিব, উনি ভিতরে নামাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে, তখন সাবেক খতিব আসছে, আইয়ারে ওনাকে ধাক্কা দিছে, লামাই দিয়ে উনি স্পিকারটা হারেনি, আলোচনা শুরু করে দিছে। তো এই সপ্তাহে আবার ও এসে ফিতনা সৃষ্টি করছে, বক্তৃতা শুরু করছে। তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরো একটা আস্ত ফিতনাবাজ। মাদ্রাসার জননী উপাধি দেওয়া রুহুল আমিন, উনি সন্ত্রাসীদের লইয়া চর দখল করছে। মসজিদ চর দখলের জায়গা, এটা আল্লাহ লোকের জায়গা। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার 6 আসামিকে আদালতে হাজির করা হয়। শুক্রবার সকাল 11টার দিকে এই 6 আসামিকে আদালতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে। পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা যায়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আটককৃত বঙ্গবন্ধু মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার হাসানুল হক নিপুণকেও আদালতে আনা হয়েছে। এদিকে তোফাজ্জল হোসেনের দাফন তার নিজ বাড়ি বরগুনার পাথরঘাটায় সম্পন্ন হয়েছে। সকালে জানাজা শেষে বাবা, মা আর একমাত্র ভাইয়ের কবরের পাশে দাফন করা হয়েছে তোফাজ্জলকে। তার জানাজায় অংশ নেওয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভ আর ঘৃণার ছাপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায় হতবাক তারা। নির্মমে হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আত্মীয় সহ এলাকাবাসী। কত নিরীহ তোফাজ্জল মারা যাবে, হয়তোবা যাচ্ছে, আমরা না জানি না, কিন্তু এর আসলে কি বিচার পাবো আমরা? এদের যে বিচার কি হওয়া উচিত, কিন্তু আল্লাহ তো বিচার করবি, আর এদেশের মানুষেরাও যেন এটার বিচারটা ঠিক মতন সুষ্ঠুভাবে আদায় করে। তার ভিতরে কোনো 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 আচরণ ছিল না, খারাপ কোনো আচরণ ছিল না। কোনোদিন মদ খায় না, কোনোদিন গাঁজা খায় না, কোনোদিন একবার জুয়া খেলে না। সে খুবই ভালো ছিল। যারা মার্চে ভিডিও ফুটেজে আছে তাদের প্রত্যেককে আইনে আওতায় এনে সুবিচার করা হবে। সেখানে কোনো তাকে যারাই প্রকৃত দোষী তাদের যাতে বিচার হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীর নামে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অজ্ঞাত আরও 20-25 জন, এতে গ্রেফতার করা হয় একজনকে। বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা। প্রশাসন জানায়, ভিডিও ফুটেজ দেখে তদন্তের মাধ্যমে পরবর্তীতে ব্যবস্থা নেবে পুলিশ। এর আগে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যায় কয়েকজন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের 8 জনকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর অভিযানেও যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
শুক্রবার লক্ষ্মীপুরে ছাত্র সমন্বয়কদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। সেই সঙ্গে জনসাধারণ কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এদিন উপদেষ্টা নাহিদ লক্ষ্মীপুর সদর উপজেলা বাঙ্গাখাই স্কুল জাতীয় মাদ্রাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আমরা যাতে আইন হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মধ্যে কাজ করতে দিতে হবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো। পুলিশের যে টাকা সেটা পুলিশকে দিয়ে করাতে হবে, প্রশাসনের যে টাকা সেটা প্রশাসনকে দিয়ে করাতে হবে। এই বিষয়টা আমরা যাতে সতর্ক থাকি। আর এটা হচ্ছে আইন শৃঙ্খলা দ্রুত ফিরে আনার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করব তারাও অতি দক্ষতার সাথে এই ক্ষমতাটি প্রয়োগ করবেন এবং যৌথ বাহিনীর যে অভিযানগুলো রয়েছে সেখানে যাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটি না হয় সেই সতর্কতা যাতে আমরা অবলম্বন করি। দর্শক, 2 মাস পর চালু হলো কাজীপাড়া স্টেশন। এ নিয়ে আরো জানাতে কাজীপাড়া স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। আর রেজা, ছুটির দিনেও মেট্রো রেল চলছে, আর মেট্রো রেল চলায় কি বলছেন যাত্রীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজকে থেকেই মূলত চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটি এবং এরপর চালু হবে, যত দ্রুত সম্ভব চালু করা হবে মিরপুর 10-এর মেট্রো রেল স্টেশনটি। কিছুক্ষণ আগে উত্তরা স্টেশন থেকে মূলত ঢাকা মেট্রো রেলের যিনি এমডি তিনি ভ্রমণ করে কাজীপাড়া স্টেশনে এসে নেমেছিলেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি এমনটি মূলত জানিয়েছেন যে তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করে এবং সর্বনিম্ন খরচ লাগিয়ে বা সর্বনিম্ন খরচের মাধ্যমে তারা মেট্রো রেল স্টেশনটি আজকে থেকে চালু করছেন এবং মিরপুর 10-এর স্টেশনটিও চালু করা হবে অতি দ্রুত। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে আজকে ছুটির দিন থেকে প্রথমবারের মতো মেট্রো রেল সেবা চালু হচ্ছে ঢাকাতে এবং এটি চলমান থাকবে প্রত্যেকটি শুক্রবারে বা প্রত্যেক ছুটির দিনগুলোতে এবং এটি মূলত চালু থাকবে 3টা থেকে 9:40 পর্যন্ত মূলত চলবে, বেলা 3টা থেকে রাত 9:40 পর্যন্ত। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা অনেকটাই উচ্ছ্বসিত যে আজ ছুটির দিন তারা মেট্রো রেল ভ্রমণ করতে পারছেন। আগে অন্যান্য সময় তাদের বিভিন্ন জায়গায় ছুটির দিনগুলোতে ঘোরাফেরা বা ভ্রমণে যাওয়ার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো মূলত তাদেরকে সড়ক পথেই যেতে হতো। তো এখন থেকে তারা মেট্রো রেলে যেতে পারবেন বলেই উচ্ছ্বসিত এবং তারা মূলত এই ব্যবস্থাপনাকে বা ব্যবস্থাপনার যে কর্তৃপক্ষ রয়েছেন মেট্রো রেলে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই বিষয়টি আরও আগে থেকে শুরু করতে পারলে বা শুরু হলে তারা আরও বেশি উপকৃত হতেন, এই বিষয়গুলোই তারা মূলত জানিয়েছেন। এবং মেট্রো রেল কাজীপাড়া স্টেশন যেটি রয়েছে সেটি মূলত একদমই সর্বনিম্ন খরচ বলতে মাত্র 20 লাখ টাকার সামান্য কিছু বেশি বা 20.5 লাখ টাকাতেই মূলত এই স্টেশনটি চালু করা গেছে, যা বিগততে জানানো হয়েছিল কর্তৃপক্ষের কোনো এক সূত্র থেকে যে প্রায় কাজীপাড়ার মেট্রো রেল স্টেশন এবং মিরপুর 10-এর মেট্রো স্টেশন চালু করতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ লাগবে এবং সময় লাগবে 1 বছর। তো সেই অনুপাতে মেট্রো রেল মাত্র 1 থেকে 1.5 মাসের মাথায় কাজীপাড়া স্টেশনটি চালু হলো। তো এই ছিল কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য। ইফতেখার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ছুটির দিনেও মেট্রো রেল চলছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইফতেখার। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় কোটা আন্দোলনে নিহত হাসাইনের বাবা মা, থামছে না আহাজারি। গত 5 আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে গুলিতে মৃত্যু হয় 12 বছরের হাসাইনের। তার স্কুল ব্যাগ, বই খাতা, খেলায় জেতা ট্রফি আর ছবি বুকে আগলে দিন কাটছে বাবা মায়ের। হাসাইনের মৃত্যুতে শোকস্তব্ধ প্রতিবেশীরাও। আমির হামজার রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। 12 বছরের ছোট্ট শিশু ছাত্র হাসাইন মিয়া পড়তো 6ষ্ঠ শ্রেণীতে। সবজি বিক্রেতা বাবা ও গৃহিণী মায়ের স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। গত 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় হাসাইন। তার মা জানান, হাসাইন বলতো সেও প্রয়োজনে রংপুরের আবু সাইদের মতোই দেশের জন্য জীবন দিতে পারে, তাই তো মায়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে যোগ দেয় আন্দোলনে। তারই বুকের রক্তে লাল হয় পিচঢালা পথ।
সন্তান হারিয়ে দিশেহারা বাবা মায়ের দিন কাটছে শোক আর আহাজারিতে। আমার ছেলে অনেক আবু সাইদের বিষয়ে অনেক কিছু আলোচনা করছে, এবার আমরা তো মনে হয় অত গুরুত্ব দিছি না। আমার ছেলে তো যাওয়ারও কথা না, ছোট মানুষ হিসাবে আমরা ভাবছি, কিন্তু হ্যাঁ মাথার মাথায় কাপড় বাঁধে, লাল কাপড় বাঁধে, হ্যাঁ একবারে যে জায়গা আন্দোলনে যে সবাই বুঝছে হেরা তো একটা ডাল আছে, ডাল ডুল লইয়া সামনে আছে, সর্বপ্রথম গুলি হয়েছে আমার ছেলে বানিয়েছে। মোর বাদ এক সপ্তাহ থেকে রাত্রে আমার ভাত লেবে লাগে দিত না, এর বাপ গান থেকে এলে পরে বাচ্চা ভাত লইয়ে লইয়ে দিয়ে আমরা হয়তো আমরা এখানে বইয়ে ভাত খাই, আমরা এখানে বইয়ে ভাত কোন শুনত, আমরা এখানে বইয়ে ভাত খেলে পরে অনেক হইব। আমার প্রতি আমার আলে বুঝাইতো, রাইতে বুঝাইতো, দিনে বুঝাইতো, আমার প্রতি ভাতে যাইবো, আমি আর বাঁচছি না, আমার প্রতি আমার তো যাই। পড়ে আছে তার শখের স্কুল ব্যাগ, বই খাতা আর খেলায় জেতার ট্রফি, শুধু সে নেই। হাসাইন কিভাবে খেলতো, কি করত, এসব কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যরাও। আমার নাতি দেখিস দেখেছি আর ও দাঁড়াইলো না, আমার নাতি আইনা দাও তোমরা, আমার নাইলে গুলি করে মাইরে যাও। মাত কথার মাঝেও ভালো, পড়ার মাঝেও ভালো, মানুষের সাথে চলাফেরাও খুব ভালো। শুধু পরিবারের সদস্যরাই নয়, হাসাইনকে হারিয়ে শোকে মুহ্যমান প্রতিবেশীরাও। জানান কিশোর বয়সেই গ্রামের সবার নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট হাসাইন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিল হাসাইন। এমন ফুলের মতো ছোট্ট শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েকটি পণ্যের দাম কমলেও এখনও উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। চড়া শাকসবজির দামও। চাঁদপুরে ইলিশের দাম কিছুটা কমলেও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। লালমনিরহাটে সপ্তাহ ব্যবধানে কমেছে পেঁয়াজ ও আদার দাম। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপর রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে উঠানামা নিত্যপণ্যের বাজারে। আমদানি বাড়ায় চাঁদপুর মাঝঘাটে ইলিশের দাম কেজিতে কমেছে 30 থেকে 40 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। 700 থেকে 900 গ্রামের ইলিশ 1400 থেকে 1500 টাকায়, আর 500 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। জয়পুরহাটে চড়া ইলিশের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 2000 টাকায়। রুই, কাতল ও মৃগেল কেজি প্রতি 250 থেকে 400 টাকা। চিংড়ি 800 থেকে 1000 টাকা। ট্যাংরা, শিং, মাগুর, পাবদা সহ ছোট মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকা কেজি। নিয়ন্ত্রণ নাই আসলে মাছের বাজারের উপরে, বিশেষ করে ইলিশ মাছের দাম তো গত বছর থেকে এবছর আরো বেশি। কোনো দামে যে পরিবর্তন আসেনি। ইনশাআল্লাহ আমরা আশা করব যে সরকার, নতুন সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে যে বাজারটা মনিটরিং করবে। লালমনিরহাটে সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজ ও আদার দাম। পেঁয়াজ 90 থেকে 100 টাকা, আর রসুন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। আদা 150 থেকে 160 টাকা কেজি। সিন্ডিকেট ভেঙে নজরদারি বাড়ালে দাম আরও কমবে বলে মনে করছেন ভোক্তারা। কুষ্টিয়ায় এখনো চড়া চালের দাম। মিনিকেট বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। কাজললতা 66 টাকা, বাসমতি 90 টাকা, আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 টাকা কেজি। খুচরা বিক্রেতারা বলছেন বড় বড় মিলগুলোতে নিয়মিত অভিযান সহ চাল আমদানি না করলে কমবে না চালের দাম। গত 2 বছর ধরে দফায় দফায় চালের দাম বেড়ে যাচ্ছে, তবে এই বাড়ার বিষয়টা আমরা ব্যবসায়ী হিসাবে কোনো রকমই নিশ্চিত করতে পারছি না যে কেন এত ধান থেকে চালের দাম বৃদ্ধি পায়। বাজারে যথাযথ সাপ্লাই নিশ্চিত করতে হবে, একই সাথে মিল পর্যায়ে নজরদারি প্রয়োজনে বাইরে থেকে আমদানি সহ কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ নজর দেয়, তাহলে কিছুটা হয়তো বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। নিয়ন্ত্রণ নেই ভোলার সবজি বাজারে। শুক্রবার ছুটির দিনে দাম বেড়েছে 2 থেকে 20 টাকা পর্যন্ত। 160 টাকার মরিচ 180 টাকা, 140 টাকার আদা 170 টাকা, 105 টাকার পেঁয়াজ 110 টাকা, 30 টাকার পটল 50 টাকা, আর 160 টাকার গাজর বিক্রি হচ্ছে 180 টাকায়। এমন বাড়তি দামে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরাই এখন যে পরিমাণে বাজারের নিত্যপণ্যের যেই দাম, এগুলো অবশ্যই হিমশিম খাওয়া যাওয়ার মতো অবস্থা। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো ও সিন্ডিকেট বিলুপ্তির দাবি ভোক্তাদের। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানী নিউ মার্কেট থানার একটি মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালতে। দুপুরে সিএএমএম কোর্টে 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলন সহ 8টি মামলা রয়েছে। তবে কোন কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন মশিউর রহমান। কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। খবর পেয়ে শুক্রবার ভোর রাতে ঢাকার ধামরাই থানার কুশিয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন ফিরোজ। র্যাব জানায় জমিজমা নিয়ে বিরোধের জেরে 2020 সালে ঢাকার ধামরাইয়ের শুকুর আলী নামের একজনকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ফিরোজ ও জাকির হোসেন সহ কয়েক আসামি। পরে নিহতদের ছেলে বাদী হয়ে হত্যা মামলা করলে তাদের গ্রেফতার করা হয়। ভোলা সদরে কুখ্যাত সন্ত্রাসী দলের প্রধান নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে 2টি আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক জানান, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবং চরে নাসির উদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। এ নিয়ে ভুক্তভোগী স্থানীয়রা কোস্টগার্ডের কাছে সাহায্য চাইলে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। পরবর্তীতে খবর পেয়ে অভিযান চালিয়ে জেলা সদরের আবহাওয়া অফিস রোডের মিয়াজি বাড়ি থেকে নান্নু মিয়া এবং তার ছেলে আরিফকে আটক করা হয়। টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের আবু রায়হান ও মোফাজ্জল হোসেন। পুলিশ জানায়, জামালপুর থেকে মধুপুরগামী একটি ট্রাক উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে ধনবাড়ি গামী এক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী মৃত্যু হয়। এ সময় অটোতে থাকা আরও 3 যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও একজনের মৃত্যু হয়। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও উত্তপ্ত পাহাড় খাগড়াছড়ির ঘটনার জেরে রাঙ্গামাটিতে সহিংসতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি। ঢাবিতে যুবক হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে আদালতে হাজির, তোফাজ্জলকে বরগুনায় দাফন, জাবির ঘটনায় গ্রেফতার 1। 2 মাস পর মেট্রোর কাজীপাড়া স্টেশন চালু, ছুটির দিনেও মেট্রো রেল চলায় খুশি যাত্রীরা, সকাল থেকে চালু রাখার দাবি। সন্তান হারিয়ে পাগল প্রায় মা, গণ অভ্যুত্থানে বুলেট কেড়ে নেয় কিশোরের হাসানের প্রাণ, শহীদ পরিবারের পাশে থাকার আহ্বান। এবং সাপ্তাহিক ছুটির দিনে মধ্য ও নিম্নবিত্তের নাগালের বাইরে ইলিশ, মাছ, মুরগি ও ডিমের দামে অস্বস্তি, চড়া সবজির দাম। এই ছিল দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। সবাইকে ধন্যবাদ।